আমরা তো সারাদিন ধরেই ডিজিটাল দুনিয়ায় ডুবে থাকি, তাই না? কিন্তু এই যে এত কিছু, এর পর্দার আড়ালে আসলে কি ঘটে? আজকে আমরা নেটওয়ার্কিংয়ের ঠিক সেই স্তরটা নিয়ে কথা বলবো, যা আমাদের কানেকশনকে একদম সচল রাখে। চলুন তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের জগতে ঢোকা যাক। বলা যেতে পারে এটা নেটওয়ার্ক কমিউনিকেশনের এক সত্যিকারের আনসাং হিরো। কখনো কি মনে হয়েছে যে আমাদের নেটওয়ার্ক কানেকশনগুলো কেন হুটহাট করে একটা জগা খিচুড়ি হয়ে যায় না? মানে কিভাবে এটা নিশ্চিত করা হয় যে আমরা যা পাঠাচ্ছি ঠিক সেটাই অন্য প্রান্তে পৌঁছাচ্ছে কোনো রকম গড়বড় ছাড়াই? ওয়েল, এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। তো যে কোনো কিছুরই তো একটা ভিত্তি থাকে, তাই না? নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে সেই ভিত্তিটা হলো সাধারণ একটা তার বা একটা ওয়্যারলেস কানেকশন। আর মজার ব্যাপার হলো এই মাধ্যমগুলো কিন্তু স্বভাবগতভাবেই বেশ বিশৃঙ্খল আর অনির্ভরযোগ্য। তো চলুন দেখা যাক এই অগোছালো ভিত্তির ওপরেই কিভাবে একটা নির্ভরযোগ্য সিস্টেম দাঁড় করানো হয়। আর ঠিক এখানেই এন্ট্রি নেয় ডেটা লিঙ্ক লেয়ার। ভাবুন তো, এটা যেন দুটো কানেক্টেড ডিভাইসের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন ট্রাফিক পুলিশ। এর মূল কাজটাই হলো ওই অনির্ভরযোগ্য ফিজিক্যাল কানেকশনটাকে একটা সলিড নির্ভরযোগ্য লিঙ্কে বদলে দেওয়া, যাতে ডেটা একদম ঠিকঠাকভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আচ্ছা, এবার একটা বড় চ্যালেঞ্জের কথা ভাবা যাক। ধরুন একটা ডিভাইস খুব দ্রুত ডেটা পাঠাচ্ছে, কিন্তু অন্য ডিভাইসটা অত দ্রুত সেটা রিসিভ করতে পারছে না। তাহলে কি হবে? সোজা কথায় একটা ডেটার বন্যা শুরু হয়ে যাবে। আর ঠিক এই প্রবলেমটাকে সামলানোর জন্য যে জিনিসটা আছে তার নাম হলো ফ্লো কন্ট্রোল। দেখুন, সমস্যাটা কিন্তু খুবই সহজবোধ্য। একটা ফাস্ট সেন্ডার খুব সহজেই একটা স্লো রিসিভারকে ডেটা দিয়ে একেবারে ভাসিয়ে দিতে পারে। আর এর ফল কি? অনেক ডেটা হারিয়ে যাবে। তো এই সমস্যার একদম কার্যকরী সমাধানটাই হলো ফ্লো কন্ট্রোল। এটা নিশ্চিত করে যে পাঠানোর গতিটা যেন রিসিভারের গ্রহণ করার ক্ষমতার সাথে তাল মিলিয়ে চলে। এই ফ্লো কন্ট্রোল করার জন্য মূলত দুটো জনপ্রিয় পদ্ধতি আছে। প্রথমটা হলো স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা বেশ সহজ কিন্তু স্লো। মানে একটা ফ্রেম পাঠাও, তারপর সেটার প্রাপ্তি শিকার বা এসিকে আসার জন্য বসে থাকো। অন্যদিকে স্লাইডিং উইন্ডো প্রোটোকলটা কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট। এটা এসিকে এর জন্য অপেক্ষা না করে একবারে অনেকগুলো ফ্রেম পাঠিয়ে দিতে পারে। অনেকটা একবারে একটা চিঠি পাঠানোর বদলে একগুচ্ছ চিঠি পাঠানোর মতো। আচ্ছা, ফ্লো কন্ট্রোল তো গেল, কিন্তু আরেকটা বড় মাথা ব্যথা হলো ডেটা করাপশন। মানে ডেটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন কিন্তু অনেক কারণেই এর ভেতরের বিটগুলো ওলটপালট হয়ে যেতে পারে। তো এখন প্রশ্ন হলো, এই যে ভুলগুলো হচ্ছে, এগুলো খুঁজে বের করে ঠিক করা যায় কিভাবে? এখানে আমাদের প্রথম কাজটা হলো একজন ডিটেকটিভের মতো। আগে তো খুঁজে বের করতে হবে যে কোনো ভুল আদৌ হয়েছে কিনা। আর এই যে খুঁজে বের করার প্রক্রিয়া, এটাকেই বলা হয় এরর ডিটেকশন। বলতে পারেন এরর কন্ট্রোলের এটাই হলো প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। এরর ডিটেকশনের সবচেয়ে সহজ পদ্ধতিটার নাম হলো প্যারিটি চেক। এখানে যা করা হয়, ডেটার একটা ব্লকের সাথে একটা এক্সট্রা বিট, যাকে বলে প্যারিটি বিট, সেটা জোড়ে দেওয়া হয়। উদ্দেশ্যটা হলো ডেটা ব্লকের মোট ওয়ানের সংখ্যাকে জোড় বা বিজোড় বানানো। খুবই সিম্পল, কিন্তু ছোটখাটো ভুল ধরার জন্য বেশ কাজের একটা টেকনিক। এর থেকে আরেকটু শক্তিশালী একটা পদ্ধতি হলো সাইক্লিক রিডান্ডেন্সি চেক বা সিআরসি। এটা বেশ জটিল একটা গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করে ডেটার জন্য একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে ফেলে। আর এই ফিঙ্গারপ্রিন্টটা মেলানো হয়। বিশেষ করে ইথারনেটের মতো নেটওয়ার্কে যে ধরনের ভুলগুলো হয়, সেগুলো ধরার জন্য এটা কিন্তু দারুণ কার্যকর। এরপর আসছে চেকসাম। এটা হলো ইন্টারনেটের নিজস্ব চেকিং মেথড। মানে হাই লেভেল ইন্টারনেট প্রোটোকলগুলোতে এটা খুব ব্যবহার হয়। এখানে ডেটাগুলোকে কতগুলো সংখ্যার সিরিজ হিসেবে দেখা হয় আর সেগুলোকে যোগ করা হয়। এটা সিআরসি এর চেয়ে সোজা, কিন্তু এর কাজটা ঠিকই চালিয়ে নেয়। কিন্তু ভাবুন তো, যদি এমন হতো যে ভুলটা শুধু ধরাই গেল না, সাথে সাথে ঠিকও করে ফেলা গেল। ওয়াও! এখানেই আসছে হ্যামিং কোড। এটা শুধু ডিটেকটিভ নয়, এ হলো একজন ফিক্সার। এই স্মার্ট অ্যালগোরিদমটা এতটাই কাজের যে ডেটা আবার পাঠাতে না বলেই ছোটখাটো সিঙ্গল বিট এরর খুঁজে বের করে নিজেই ঠিক করে ফেলতে পারে। তাহলে দেখুন, যখন ফ্লো কন্ট্রোল আর এরর কন্ট্রোল একসাথে মিলেমিশে কাজ করে, তখন সেই সিস্টেমটাকে বলা হয় এআরকিউ, মানে অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। প্রসেসটা খুব সহজ। সেন্ডার একটা ডেটা ফ্রেম পাঠালো, রিসিভার সেটাকে চেক করল। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে একটা পজিটিভ সিগন্যাল বা এসিকে ফেরত পাঠালো। আর যদি কোনো গড়বড় পায়, তাহলে একটা নেগেটিভ সিগন্যাল বা এনএসিকে পাঠায়। আর এনএসিকে পেলেই সেন্ডার বুঝে যায় যে ফ্রেমটা আবার পাঠাতে হবে। এআরকিউ প্রসেসেরও আবার তিনটে প্রধান ধরন আছে। স্টপ অ্যান্ড ওয়েট এআরকিউ তো একদম বেসিক, সহজ কিন্তু খুব স্লো। গো ব্যাক ইন এআরকিউ আর একটু ভালো, এটা একসাথে অনেকগুলো ফ্রেম পাঠাতে পারে।
কিন্তু সমস্যা হলো যদি একটা ফ্রেমেও ভুল হয় তাহলে ওইটা আর তার পরের সবগুলো ফ্রেম আবার পাঠাতে হয়, মানে অনেক ডেটার অপচয়। আর সবশেষে আছে সিলেক্টিভ রিজেক্ট ARQ। এটা সবচেয়ে স্মার্ট আর এফিশিয়েন্ট, কারণ এটা শুধু যে ফ্রেমটাতে ভুল হয়েছে ঠিক সেইটাই আবার পাঠাতে বলে, যদিও এটা বানানো বেশ জটিল। ওকে, ইটি পর্যন্ত আমরা দুটো ডিভাইসের কথা বলছিলাম। এবার চলুন ব্যাপারটা আর একটু জটিল করে তুলি। কি হবে যখন অনেকগুলো ডিভাইস একসাথে একটাই কমন চ্যানেল ব্যবহার করার চেষ্টা করবে? ব্যাপারটা ঠিক যেন একটা হইচই ভরা ঘরে সবাই একসাথে কথা বলার চেষ্টা করছে, কেউই কারোর কথা শুনতে পাবে না। নেটওয়ার্কিংয়ের ভাষায় এই সমস্যাটার নাম হল মাল্টিপল অ্যাক্সেস প্রবলেম। এই জটলা সামলানোর জন্যেও প্রধানত দুটো রাস্তা আছে। একটা হলো আলোহা প্রোটোকল। এটাকে তুলনা করা যায় একটা হট্টগোলের পার্টির সাথে, যেখানে সবাই যখন ইচ্ছা কথা বলছে, ফলে কথায় কথায় ধাক্কা লাগছে, মানে কোলিশন হচ্ছে। আর অন্যটা হলো কলিশন ফ্রি প্রোটোকল। এটা অনেকটা একটা গোছানো মিটিংয়ের মতো, যেখানে নিয়ম করে দেওয়া আছে কে কখন কথা বলবে, তাই ধাক্কা লাগার কোনো সুযোগই নেই। তো এতক্ষণ তো আমরা অনেক থিওরি নিয়ে কথা বললাম, কিন্তু রিয়েল লাইফে এই আইডিয়াগুলো কিভাবে কাজ করে? এর উত্তরটা হলো স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে, মানে কিছু নির্দিষ্ট নিয়মকানুন তৈরি করে। চলুন এবার দেখি আমাদের প্রতিদিনের নেটওয়ার্ক কমিউনিকেশনকে আসলে কোন কোন প্রোটোকল আর স্ট্যান্ডার্ড নিয়ন্ত্রণ করছে। এর একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হল HDLC বা হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল। এটা একটা দারুণ প্রোটোকল, কারণ আমরা এতক্ষণ ধরে যে আলাদা আলাদা বিষয়গুলো নিয়ে কথা বললাম, যেমন ফ্রেমিং, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, এই সব কিছুকে HDLC একটা প্যাকেজের মধ্যে নিয়ে চলে আসে। আর বাস্তব জীবনে এই নিয়ম কানুনগুলো পরিচিত IEEE স্ট্যান্ডার্ডস নামে। যেমন আমরা সবাই যে তারের ল্যান বা ইথারনেট ব্যবহার করি, সেটা স্ট্যান্ডার্ড হল IEEE 082.3। হ্যাঁ, অতীতের কিছু প্রতিযোগী ছিল, যেমন টোকেন বাস বা টোকেন রিং, কিন্তু শেষ পর্যন্ত ইথারনেটের সহজ ডিজাইন আর পারফরমেন্সের কারণেই ওটাই জিতে গেছে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এই যে এত কিছু আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় থাকা কিছু থিওরি নয়, এগুলোই হলো সেই একদম মৌলিক নিয়মকানুন যার উপর ভিত্তি করে আমাদের নির্ভরযোগ্য লোকাল নেটওয়ার্কগুলো দাঁড়িয়ে আছে। আমরা যে প্রতিদিন এত সহজে ইন্টারনেট ব্যবহার করি, তার পেছনে কিন্তু এই প্রোটোকলগুলোই চুপচাপ কাজ করে যাচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের পৃথিবী তো দিন দিন আরও বেশি কানেক্টেড হচ্ছে, ডেটার স্পিডও রকেটের গতিতে বাড়ছে। তো এই পরিস্থিতিতে যোগাযোগের এই যে ফাউন্ডেশনাল নিয়মগুলো, সেগুলোকে ভবিষ্যতে কিভাবে বদলাতে হবে? এই অসম্ভব গতিময়টার সাথে তাল মেলাতে আমাদের আর কি নতুন উদ্ভাবনের দরকার পড়বে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?